এলার জীবনের প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে। একটা কথা সে বাল্যকাল থেকে বুঝেছে যে দুর্বলতা অত্যাচারের প্রধান বাহন। এলার তার্কিক মন তর্ক না করে থাকতেই পারে না। তার সাইকোলজিস্ট বাবা বলেন, মেয়েদের 1000 বছরের হাতকড়ি লাগানো মন, তারা মানবে, প্রশ্ন করবে না। এই চেতেই সমাজের মনিবদের কাছে বকশিস পেয়েছে। মানাটা যত বেশি অন্ধ হয় আর তার দাম তাদের কাছে তত বড় হয়ে ওঠে। মেয়েলি পুরুষদেরও এই দশা। আচারের নিরর্থকতা সম্বন্ধে এলা বারবার মাকে প্রশ্ন না করে থাকতে পারেনি। বারবার তার উত্তর পেয়েছে ভর্ৎসনায়। নিয়ত এই ধাক্কায় এলার মন অবাধ্যতার দিকে ঝুঁকে পড়েছে। এলা যখন ম্যাট্রিক পার হয়ে কলেজে প্রবেশ করেছে, তখন তার মায়ের মৃত্যু হলো। এলা অপূর্ব সুন্দরী, পাত্রের তরফে প্রার্থীর অভাব ছিল না, কিন্তু বিবাহের প্রতি বিমুখতা তার সংস্কারগত। মেয়ে পরীক্ষাগুলো পাশ করলে তাকে অবিবাহিত রেখেই এলার বাবা গেলেন মারা। সুরেশ ছিল তার কনিষ্ঠ ভাই, তারই ওপর পড়ল এলার ভার। একান্ত যত্ন করেই ভার নিলেন। ওদিকে সুরেশের স্ত্রী ভাইঝির যত শীঘ্র হয় বিয়ে হয়ে যাক, সেই চেষ্টায় উঠে পড়ে লাগলেন। এলার একগুঁয়ে অবিবেচনায় উদ্বিগ্ন হলেন সুরেশ, আর কাকি হলেন অত্যন্ত অসহিষ্ণু। এলা স্পষ্টই বুঝতে পারলে যে সে তার কাকার স্নেহের সঙ্গে কাকার সংসারের দ্বন্দ্ব ঘটাতে বসেছে। এমন সময় ইন্দ্রনাথ এলেন এই শহরে। দেশের ছাত্ররা তাকে মানত রাজ চক্রবর্তীর মতো। অসাধারণ তার তেজ আর বিদ্যার খ্যাতিও প্রভূত। একদিন সুরেশের ওখানে তার নিমন্ত্রণ। সেই দিন কোনো এক সুযোগে এলা অপরিচয় সত্ত্বেও অসংকোচে তার কাছে এসে বললে, আমাকে আপনারা কোনো একটা কাজ দিতে পারেন না? কলকাতায় সম্প্রতি নারায়ণী হাই স্কুল মেয়েদের জন্য খোলা হয়েছে। তোমাকে তার কর্তৃপদ দিতে পারে। প্রস্তুত আছো? প্রস্তুত আছি, যদি আমাকে বিশ্বাস করেন। আমি লোক চিনি, তোমাকে বিশ্বাস করতে আমার মুহূর্তকাল বিলম্ব হয়নি। তোমাকে দেখা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। আপনার কথাই আমার ভয় হয়, ভুল করে বাড়িয়ে বলবেন না। আপনার ধারণা যোগ্য হবার জন্য দুঃসাধ্য চেষ্টা করতে গেলে ভেঙে পড়ব। আমার শক্তির সীমার মধ্যে যতটা পারি বাঁচিয়ে চলবো আপনার আদর্শ, কিন্তু ভান করতে পারবো না। সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হব না, এই প্রতিজ্ঞা তোমাকে করতে হবে। তুমি সমাজের নও, তুমি দেশে। এই প্রতিজ্ঞাই আমার। আমি কাজ পেয়েছি, কাজ করতে যাব। এলা কাজ করতেই গেল। এই ভূমিকার পরে 5 বছর উত্তীর্ণ হলো। এখন কাহিনী অনেক দূরে অগ্রসর হয়েছে। এলা, তুমি যে এখান, আপনি একটা অন্যায় করেছেন, এ কথা না বলে থাকতে পারলাম না, তাই এখানে আসা। কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন। সে তো বিয়ে করতে চায় না। কে বললো চায় না? সে নিজেই বলে। হয়তো সে নিজে ঠিক জানে না, কিংবা নিজে ঠিক বলে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য, আর এখন সেটা সত্য নেই। মুখের কথায় সত্য সৃষ্টি করা যায় না। প্রতিজ্ঞাও আপনি ভাঙত, আমি ভাঙলাম, ওর অপরাধ বাঁচিয়ে দিল। প্রতিজ্ঞা রাখা না রাখার দায়িত্ব ওরই। না হয় ভাঙতো, না হয় করতো অপরাধ। ভাঙতে ভাঙতে আশেপাশে ভাঙচুর করতো বিস্তর, লোকসান হতো আমাদের সকলেরই। ও কিন্তু বড় কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটির দিন আর বাড়তে দেব না। কাল পরশুর মধ্যে বিয়ে চুকিয়ে দেওয়া যাবে। কাল পরশুর পরেও তো ওর সমস্ত জীবনটাই আছে। মেয়েদের বিয়ের আগে কান্না, প্রভাতে মেঘডম্বরম। আপনি আপনি নিষ্ঠুর। কেননা মানুষকে যে বিধাতা ভালোবাসেন তিনি নিষ্ঠুর, জন্তুকে তিনি প্রশ্রয় দেন।
আপনি জানেন উমা সুকুমারকে ভালোবাসে। সেই জন্যই ওকে তফাৎ করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তির কোনো মানে নেই। তাহলে বসন্ত রোগ হয়েছে বলে শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বের হলে ঘর থেকে বের করে হাসপাতালে পাঠানো শ্রেয়। সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। সুকুমার তো কোনো অপরাধ করেনি। ওর মতো ছেলে আমাদের মধ্যে কজন আছে? ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? অসম্ভব নয়, সেই জন্যই তো এত দ্বারা। ওর মতো উঁচু দরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে সহজ। সৌজন্যকে প্রশ্রয় বলে সুকুমারের কাছে প্রমাণ করা দু এক ফোঁটা চোখের জলই সম্ভব হতে পারে। রাগ করছো শুনে? রাগ করবো কেন? মেয়েরা নিঃশব্দ নৈপুণ্যে প্রশ্রয় ঘটিয়েছে, আর তার দায় মানতে হয়েছে পুরুষকে। আমার অভিজ্ঞতায় এমন ঘটনার অভাব নেই। সময় হয়েছে সত্যের অনুরোধে ন্যায় বিচার করবার। আমি সেটা করে থাকি বলেই মেয়েরা আমায় দেখতে পারে না। যার সঙ্গে উমার বিয়ের হুকুম, সেই ভোগীলালের মত কি? সেই নিষ্কণ্টক ভালো মানুষের নিজের মতামত বলে কোনো কিছুই নেই। বাঙালির মেয়ে মাত্রকেই সে বিধাতার অপূর্ব সৃষ্টি বলে জানে। ওরকম মুগ্ধ স্বভাবের ছেলেকে দলের বাইরে রাঙিনায় সরিয়ে ফেলা দরকার। জঞ্জাল ফেলবার সব থেকে ভালো জুড়ি বিবাহ। এই সমস্ত উৎপাতের আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষকে একত্র করছেন কেন? শরীরটাতে ছাই দিয়েছে যে সন্ন্যাসী, তার প্রবৃত্তিকে ছাই করেছে যে ভস্মকুণ্ড, সেই ক্লিপ্তের কাজ হবে না বলে। যখন দেখবো আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে নিজের মধ্যে অগ্নিকান্ত করতে বসেছে, দেব তাদের শরীর, আমাদের অগ্নিকান্ত দেশ জুড়ে। নেবানো মন দিয়ে তা হবে না, আর হবে না তাদের দিয়ে আগুন যারা চাপতে জানে। আমাকে আপনি তবে ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলছো কেন? আপনি জানেন না? জানি না, কে বলবে? দেখা গেল একদিন তোমার খদ্দরে একটুখানি রং লেগেছে, জানা গেল অন্তরের অরুণোদয়। বুঝতে পারি একটা কোনো পায়ের শব্দের প্রত্যাশায় তোমার কান পাতা থাকে। গেল শুক্রবার যখন এলুম তোমার ঘরে, তুমি ভেবেছিলে আর কেউ বা। দেখলো মনটা ঠিক করে নিতে কিছু সময় লাগে। লজ্জা করো না তুমি, এতে অসংগত কিছুই নেই। তুমি একজনকে ভালোবেসেছো, এই তো। তোমার মন তো জড় পাষাণে গড়া নয়। যাকে ভালোবাসো তাকেও জানি। অনুশোচনার কোনো কারণ কিছুই দেখি না। আপনি বলেছিলেন এক মনে হয়ে কাজ করতে হবে। সকল অবস্থায় তা সম্ভব নাও হতে পারে। সকলের পক্ষে নয়, কিন্তু ভালোবাসার গরু ভারে তোমাকে ব্রত ডোবাতে পারে তুমি তেমন নেই। কিন্তু এর মধ্যে কিন্তু কিছুই নেই। তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না। আমি তো আপনাদের কোনো কাজে লাগিনি, সে আপনি জানেন। তোমার কাছ থেকে তো কাজ চাইনি। কাজের কথা সব জানাইও নে তোমাকে। কেমন করে তুমি নিজে বুঝবে তোমার হাতের রক্ত চন্দনের ফোঁটা ছেলেদের মনে কি আগুন জ্বালিয়ে দেয়? সেটুকু বাদ দিয়ে কেবল সুখ মাইনে নিয়ে কাজ করতে গেলে পুরো কাজ পাবো না। আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি, আর যেখানে কামিনীর প্রভাব সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি। আপনার কাছে মিথ্যে বলবো না। বুঝতে পারছি আমার ভালোবাসা দিনে দিনেই আমার অন্য সকল ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব খুব ভালোবাসো। শুধু মা মা স্বরে দেশকে যারা ডাকাডাকি করে তারা চির শিশু। দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধ নারীশ্বর। মেয়ে পুরুষের মিলনে তার উপলব্ধি। এই মিলনকে নিস্তেজ করোয় না সংসারের পিঞ্জরে বেঁধে। নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলা নির্মম হতে হবে। বুঝতে পেরেছ? পেরেছি। যদি বুঝে থাকো একটা প্রশ্ন করব। তুমি অতীনকে ভালোবাসো? যদি কখনো সে আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারো না। এটা তার পক্ষে এতই অসম্ভব যে হ্যাঁ বলতে আমার মুখে বাঁধবে না। যদি সম্ভব হয়। মুখে যাই বলি না কেন, নিজেকে কি
শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি, আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। আমি নিশ্চয়ই জানি আমি ভুল করিনি। মাস্টার মশাই, আপনার পায়ে পড়ি, দিন অতীনকে নিষ্কৃতি। আমি নিষ্কৃতি দেবার কে? ও বাধা পড়েছে নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালেই মিটবে না। রুচিতে ঘা লাগবে প্রতি মুহূর্তে, তবু ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। লোক চিনতে আপনি কি কখনো ভুল করেন না? করি। অনেক মানুষ আছে যাদের স্বভাবে দুরকম বুননির কাজ, দুয়ের মধ্যে মিল নেই, অথচ দুটোই সত্য। তারা নিজেকেও নিজেরা ভুল জানে। ও এরা যাবার আগে একটা কথা তোমাকে জানিয়ে রাখি। দলের লোকের কাছে আমি তোমাকে নিন্দে করে থাকি, এমনকি এমন কথা বলেছি যে একদিন তোমাকে হয়তো একেবারে নিশ্চিহ্ন সরিয়ে দিতে হবে। বলেছি অতীনকে তুমি ভাঙিয়ে নিচ্ছ, সেই ভাঙনে আরো কিছু ভাঙবে। বলতে বলতে কথাটাকে সত্য করে তুলছেন কেন? হ্যাঁ, জানি এখনকার সঙ্গে হয়তো আমার একটা অসামঞ্জস্য আছে। থাকা সত্ত্বেও তোমাকে সন্দেহ করি না, কিন্তু তবু ওদের কাছে তোমার নিন্দে করি। তোমার শত্রু কেউ নেই এই জনপ্রবাদ, কিন্তু দেখতে পাই তোমার 12 আনা অনুরক্তেই বাংলাদেশি মন নিন্দা বিশ্বাস করার আগ্রহে লালায়িত হয়ে ওঠে। নিন্দা বিলাসীরা নিষ্ঠাহীন, এদের নাম খাতায় টুকে রাখি, অনেকগুলো পাতা ভর্তি করে। মাস্টার মশাই, ওরা নিন্দে ভালোবাসে বলেই নিন্দে করে, আমার উপর রাগ আছে বলে নয়। অজাত শত্রু নাম শুনেছ এলা? এরা সবাই জাত শত্রু। জন্মকাল থেকে এদের অহেতুক শত্রু বাংলাদেশের অভ্যুত্থানের সমস্ত চেষ্টাকে কেবল ধূলিসাৎ করেছে। মাস্টার মশাই, মনে রইল আপনার কথা, প্রস্তুত থাকবো। আমাকে সরাবার দিন হয়তো আসবে, নিঃশব্দে মিলিয়ে যাব। এলা বসে আছে কেদারায়, পিঠে বালিশ গোজা। আনমনা বেগুনি রঙের খদ্দরের শাড়ি গায়ে, সেটাতে মলিনতা অব্যক্ত থাকে। তাই নিভৃতে ব্যবহারে তার অনাদৃত প্রয়োজন। এলার হাতে এক জোড়া লাল রং করা শাঁখা, গলায় এক ছড়া সোনার হার, হাতির দাঁতের মতো গৌরবর্ণ শরীরটি আটসাট। মনে হয় বয়স কম, কিন্তু মুখে পরিণত বুদ্ধির গাম্ভীর্য। দেয়ালে ঝুলছে কোনো একটি দূরবর্তীকালের ফটোগ্রাফের প্রেতাত্মা, ক্ষীণ হলদে রেখায় বিলীন প্রায়। অন্ধকার হলো, আলো জ্বালাবার সময় এসেছে। উঠি উঠি করছে, এমন সময় খদ্দরের পর্দাটা সরিয়ে অতীন্দ্র দমকা হওয়ার মতো ঘরে ঢুকে ডাক দিল, এলি? অশুভ, জানান না দিয়ে ঘরে আসতে সাহস করো? জীবনটা অতি ছোট কায়দা কেন, অতি দীর্ঘ। নিয়ম বাঁচিয়ে চলবার উপযুক্ত পরমাণু ছিল সনাতন যুগে মান থাকা, কলিকালে তার টানাটানি পড়েছে। আমার কাপড় ছাড়া হয়নি এখন। ভালোই তো, তাহলে আমার সঙ্গে মিশ খাবে। তুমি থাকবে রথে আর আমি থাকবো পদাতিক হয়ে। এরকম দ্বন্দ্ব মনুর নিয়মে অধর্ম। এক কাজে আমি ছিলুম নিখুঁত ভদ্রলোক, খোলসটা তুমি দিয়েছো ঘুচিয়ে। বর্তমান বেশভূষাটা দেখছো কিরকম? অভিধানে ওকে বেশভূষা বলে না। বলে না? না। কি বলে তবে? কি বলে? না, শব্দ পাচ্ছি না খুঁজে, বোধহয় ভাষায় নেই। জামার সামনেটাতে ওই যে বাঁকা চোরা ছেঁড়ার দাগ, ও কি তোমার সেলাইয়ের লম্বা বিজ্ঞাপন? ভাগ্যের আঘাত দারুণ হলেও বুক পেতেই নিয়ে থাকি, ওটাই তার পরিচয়। এ জামা দর্জিকে দিতে সাহস হয় না, তার তো একটা আত্মসম্মান বোধ আছে। আমাকে দিলে না কেন? নবযুগের সংস্কার ভাড়া নিয়েছো, তার উপর আবার পুরনো জামার সংস্কার।
ওটাকে সহ্য করবার এমন কি দরকার ছিল? যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে, তার অর্থ? তার অর্থ একটির বেশি নেই বলে। অন্তু, কি বলো তুমি অন্তু? বিশ্ব সংসারে তোমার ওই একটি বই জামার নেই? বাড়িয়ে বলা অন্যায়, তাই কমিয়ে বলল। পূর্বাশ্রমে শ্রীযুক্ত অতীন্দ্র বাবুর জামা ছিল বহু সংখ্যক ও বহুবিধ। এমন সময় দেশে এলো বন্যা। তুমি বক্তৃতায় বললে, যে অশ্রুপ্লাবিত দুর্দিনে, মনে আছে অশ্রুপ্লাবিত বিশেষণটা? বহু নরনারীর লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না, সে সময় আবশ্যকের অতিরিক্ত কাপড় যার আছে লজ্জা তার। বেশ গুছিয়ে বলেছিলে। তখনও তোমার সম্বন্ধে প্রকাশ্যে হাসতে সাহস ছিল না, মনে মনে হেসেছিল। নিশ্চিত জানতুম আবশ্যকের বেশি জামা ছিল তোমার বাক্সে। কিন্তু তোমাকে দেখবা মাত্র মন উৎসুক হয়ে উঠলো, মন বলল ভাঙ সব বেড়া। উসখুস করা মনের যত সব এলোমেলো ইচ্ছের কথা মেয়েরা পর্দার বাইরে কিছুতেই স্বীকার করতে চায় না। তুমি তুমি আমাকে দিয়ে স্বীকার করিয়েছ। কেন স্বীকার করলে? নারী জাতির গুমর ভেঙে কেবল ওই স্বীকারটুকুই তোমাকে দিতে পেরেছি, আর তো কিছু পারিনি। কেন পারলে না? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? ছি ছি, এমন কথা মনেও করো না। বাইরে বাধা নয়, বাধা অন্তরে। যথেষ্ট ভালোবাসনি। ওই যথেষ্ট কথাটার কোনো মানে নেই অন্তু। যে শক্তি হাত দিয়ে পর্বতকে ঠেলতে পারেনি, তাকে দুর্বল বলে অপবাদ দিও না। শপথ করে সত্য গ্রহণ করেছিলাম, বিয়ে করব না। না করলেও হয়তো বিয়ে সম্ভব হতো না। কেন হতো না? রাগ করো না, ভালোবাসি বলে সম্ভব। আমি নিঃস্ব, কতটুকুই বা দিতে পারি তোমাকে? স্পষ্ট করেই বলো। অনেকবার বলেছি। আবার বলো। আজ সব বলা খাওয়া শেষ করে দিতে চাই, এরপরে আর জিজ্ঞাসা করবো না। বলো বলো, কেন আমাকে সরিয়ে রাখলে? নিজেকে ভুলাতে চাইনি অন্তু। প্রকৃতি আমাদের আজন্ম অপমান করেছে। আমরা বায়োলজির সংকল্প বহন করে এসেছি জগতে। এলি তোমার কথা শুনে লজ্জা করছে। মনে হচ্ছে একটা প্রতিবাদ না করলে ভালো শোনাবে না। আমি দেখেছি আমার জানা পরিবারের মধ্যে এবং আমার নিজের পরিবারে শাশুড়ির অসহ্য অন্যায় আধিপত্য, শাশুড়ির অত্যাচারের কথা চিরকাল দেশে প্রচলিত। অন্তু, তর্ক করতে পারতুম, কিন্তু তোমার সঙ্গে তর্ক করব না। কেননা জানি তুমি নিতান্ত ক্ষোভের মুখে এইসব কুযুক্তি পেয়েছ। আমার পরের কথা কিছুতেই ভুলতে পারছো না, ভুলতে পারবো না। মেয়েদের বড় হবার দরকার হয় না, তারা যতটুকু ততটুকুই সুসম্পূর্ণ। হতভাগ্য যে পুরুষ বড় নয়, সে অসম্পূর্ণ, তার জন্য সৃষ্টিকর্তা লজ্জিত। সৃষ্টিকর্তা কি দোষ দেবে অন্তু? লড়াই করবার শক্তি কেন দেননি তিনি মেয়েদের? বঞ্চনা করে কেন কেন তাদের আপনাকে বাঁচাতে হয়? পৃথিবীর সবচেয়ে জঘন্য যে স্পাইয়ের ব্যবসা, সেই ব্যবসাতে মেয়েদের নৈপুণ্য পুরুষের চেয়ে বেশি। এই কথা যখন বইয়ে বললুম, তখন বিধাতার পায়ে মাথা ঠুকে বলেছি, 7 জন্মে যেন মেয়ে হয়ে না জন্মাই। আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি, তাদের বড়কে। যখন দেশের কথা ভাবি, তখন সেই সব সোনার টুকরো ছেলেদের কথাই ভাবি। আমার দেশ তারাই। তাই তাই আমার সমস্ত দাবি তুলে নিয়েছি, সম্পূর্ণরূপে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। নারীর মহিমায় অন্তরের ঐশ্বর্য যা তুমি দিতে পারতে, তা সরিয়ে নিয়ে তুমি বলছো দেশকে দিলে আমার হাতে। পারো না, দিতে পারো না, কেউ পারে না। দেশকে নিয়ে এক হাত থেকে আরেক হাতে নাড়ানাড়ি চলে না। কি বলছো তো ভালো বুঝতে পারছি না। দেশ উপাধি দিয়ে যার মধ্যে আমার বাসা নির্দিষ্ট করে দিয়েছিলে, তোমাদের দলের বানানো দেশে, অন্যের পক্ষে যাই হোক, আমার স্বভাবের পক্ষে সেই তো খাঁচা। কিন্তু জানো না আমার ডানা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, 2 পায়ে 8 হয়ে গেছে বেড়ি। আপন দেশে আপন স্থান নেবার দায় ছিল, আপন শক্তিতে। সেই শক্তি আমার ছিল, কেন তুমি আমাকে সে কথা ভুলিয়ে দিলে? তুমি ভুললে কেন? ধরবার শক্তি তোমাদের অমোঘ।
নইলে ভুলেছি বলে লজ্জা করবে। আমি আমি হাজার বার করে মানবো যে তুমি আমাকে ভোলাতে পারো। যদি না ভুলতুম, সন্দেহ করতুম আমার পৌরুষকে। তাই যদি হয় তবে আমাকে ভর্ৎসনা করছো কেন? কেন? এই কথাটাই বলছি। ভুলিয়ে তুমি সেইখানে নিয়ে যাও যেখানে তোমার আপন বিশ্ব, আপন অধিকার। সেই তোমাদের শান বাঁধানো সরকারি কর্তব্য পথে ঘুর খেয়ে কেবলই গুলিয়ে উঠছে আমার জীবন স্রোত। সরকারি কর্তব্য? হ্যাঁ, তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ। মন্ত্রদাতা বললেন, সকলে মিলে একখানা মোটা দড়ি কাঁধে নিয়ে টানতে থাকো, দুই চক্ষু বুঝে, এই একমাত্র কাজ। হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরলো দড়ি, কত পড়লো চাকার তলায়, কত হলো চির জন্মের মতো পঙ্গু। আপন শক্তির পরে বিশ্বাসকে গোড়াতেই এমনি করে ঘুচিয়ে দেওয়া হয়েছিল যে সবাই সরকারি পুতুলের ছাঁচে নিজেকে ঢালাই করতে দিতে স্পর্ধা করেই রাজি হলো। সর্দারের দড়ির টানে সবাই যখন একই নাচ নাচতে শুরু করলো, আশ্চর্য হয়ে ভাবলে একেই বলে শক্তির নাচ। নাচনওয়ালা যে একটু আলগা দেয়, বাতিল হয়ে যায় হাজার হাজার মানুষ পুতুল। অন্তু, ওদের অনেকে যে পাগলামি করে পা ফেলতে লাগলো, তাহলে রাখতে পারলে না? ওরাতেই জানা উচিত ছিল মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। অন্তু গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না? কেন আমাকে অপরাধী করলে? সে তো তোমাকে বারবার বলেছি, বারবার। তোমার সঙ্গে মিলতে চেয়েছিল, এটাও তো সহজ কথা। দুর্জয়শীল লোক, প্রচলিত পথটা ছিল বন্ধ, মরিয়া হয়ে জীবন পণ করলুম বাঁকা পথে। তুমি মুগ্ধ হলে, আর জেনেছি আমাকে মরতে হবে এই রাস্তায়। সেই মরাটা চুকে গেলে তুমি আমাকে দুহাত বাড়িয়ে ফিরে ডাকবে তোমার শূন্য বুকের কাছে, দিনের পর দিন, রাতের পর রাত। তোমার ইচ্ছের ছিপে দেহখানিকে কথা দিয়ে মনে মনে সাজিয়েছি। তুমি আমার সঞ্চারী পল্লবী লতা, তুমি আমার সুখমণি, ভাতক্ষণী। আমার চারিদিকে যে অদৃশ্য মানের আবরণ, সাহিত্যের অমরাবতী থেকে নেমে এসে ভিড় জেগিয়ে রাখে তারা। আমি চির স্বতন্ত্র। সে কথা জানেন তোমাদের মাস্টার মশাই, তবু আমাকে বিশ্বাস করেন কেন? সেই জন্যই বিশ্বাস করেন। সবার সঙ্গে মিলতে হলে সবার মধ্যে নামতে হয় তোমাকে। তুমি কিছুতেই নামতে পারো না। তোমার পরে আমার বিশ্বাস সেই জন্য। কোনো মেয়ে বিশ্বাস করতে পারেনি অন্তু। তুমি যদি সাধারণ পুরুষ হতে, তাহলে সাধারণ মেয়ের মতোই আমি তোমাকে ভয় করতাম। নির্ভয় তোমার সঙ্গ। ঠিক সেই নির্ভয়কে ভয় করলে পুরুষকে উপলব্ধি করতে। কা পুরুষ আমি? মনে আসে তখন দেবতাকে জানাই, পাখি খায়, ভাল্লুকে খায়, সেও ভালো, কিন্তু আমাকে পাঁকের মধ্যে টেনে নিয়ে কুমিরে খাবে, এই যেন কিছুতেই না ঘটে। আমি কি তবে বাঘ ভাল্লুকের কোঠায় নাকি? না গো, তুমি আমার নরসিংহ। তোমার হাতে মরণে আমার মুক্তি। এমন সময় অখিলেশ অতীনের হাতে একটি চিঠি দিয়ে চলে গেল। গোপন ভাষায় লেখা চিঠি পড়ে দেখলে এলার বাড়িতে আর নয়। তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। পরিত্যক্ত পুরনো পুজোর দালান, তার সামনে শ্যাওলা পড়ার আবিষে এবড়ো খেবড়ো প্রশস্ত আঙিনা, কিছু দূরে নদীর ধারে ভেঙে পড়া দেউল, ভাঙা রাসমঞ্চ, প্রাচীন প্রাচীরের ভগ্নাবশেষ, ডাঙায় তোলা পাঁজর বের করা ভাঙা নৌকো, ঝুড়ি নামা বটগাছের অন্ধকার তলায়। এইখানে দিনের শেষ গ্রহণে অতীনের বর্তমান বাসস্থানে প্রবেশ করল কানাই গুপ্ত। চমকে উঠল অতীন। আপনি যে? গোয়েন্দাগিরিতে বেরিয়েছি। ঠাট্টাটা বুঝিয়ে দেবেন? ঠাট্টা নয়, আমি তোমাদের রসদ যোগানদারদের সামান্য একজন। চায়ের দোকানে শনি প্রবেশ করলে বেরিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে চললো ওদের কুদৃষ্টি। শেষকালে ওদেরই গোয়েন্দার খাতায় নাম লিখিয়ে এলো। চা বানানো ছেড়ে এখন খবর বানাচ্ছেন?
বাংলায় ব্যবসা চলে না, বিশুদ্ধ খাঁটি খবরই দিতে হয়। তোমাদের হরেনের 15.5 আনা খবর ওদের কাছে পৌঁছলো। শেষ বাহুল্য খবরটা আমিই দিয়েছি। সে এখন জলপাইগুড়িতে সরকারি ধর্মশালায়। এবার বুঝি আমার পালা। হ্যাঁ, ঘনিয়ে এসেছে। কাজ অনেকখানি এগিয়ে এনেছে বটে। সাবেক বাসায় থাকতে হঠাৎ তোমার ডায়েরি হারিয়েছিল, সেটা পুলিশের হাতে নিশ্চয়ই পড়তো, কাজেই চুরি করতে বাধ্য হলো। আপনি হুম, সবটা পড়েছেন? পড়তে পড়তে রাত হয়ে গেল টেকটা। বাংলা ভাষায় এত তেজ, এত রস, তা আগে জানতাম না। ওর মধ্যে গোপনীয় কথা আছে বই কি, কিন্তু সেটা ওই ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে নয়। সত্যি করে বলি, তোমাকে দলে জড়িয়ে ইন্দ্রনাথ ভাইয়া দেশের লোকসানি করেছেন। আপনার এই ব্যবসার কথা দলের সবাই জানে? কেউ না। মাস্টার মশাই? মাস্টার মশাইয়ের কাছে খবর দেওয়া চলে, কিন্তু মন খোলা চলে না। ইন্দ্রনাথের প্রধানমন্ত্রী আমি, কিন্তু তার সব কথা আমি যে জানি তা মনে করো না। এমন কথাও আছে যা আন্দাজ করতেও সাহস হয় না। আমার বিশ্বাস, আমাদের দলের যারা আপনি ছড়ে পড়ে, ইন্দ্রনাথ আমারই মতো তাদের ঝেঁটিয়ে পুলিশের পাঁচতলায় পাঠিয়ে দেয়। বলে রাখছি, একদিন ওরই বা আমারই সাহায্যে তোমার হাতে শেষ হাতকড়ি পড়বে। তখন কিন্তু কিছু মনে করো না যেন। তোমার এই বাড়িতে আসার খবর বটুই প্রথম থানার ওই কানাকানি বিভাগে জানিয়েছে, কাজেই আমাকে টেক্কা দিতে হলো। ফটোগ্রাফ তুলে ওদের কাছে দিয়েছি। শোনো, এখন কাজের কথা বলি। 24 ঘন্টা তোমাকে সময় দিচ্ছি। তারপরও যদি এখানে থাকো, তাহলে আমি তোমাকে থানার পথে এগিয়ে দেবো। এখান থেকে কোথায় যেতে হবে সবিস্তারে রাস্তাঘাট এই যে লিখে দিচ্ছি। এর অক্ষর তোমার জানা আছে, তোমার মুখস্থ করে ছেড়ে ফেলা। শোনো, বাইসাইকেলটা রইল বাইরে। ইশারা যখনই পাবে শেষ মুহূর্তে চলে বসো। এসো বাবাজি, দিনের শেষের মতো কোলাকুলিটা করে নি। কোলাকুলি হয়ে গেলে চলে গেল কানাই। দিনের আলো ম্লান হয়ে এলো। ঝিঝি পোকার ডাক উঠেছে প্রাঙ্গণে। কোথায় গরুর গাড়ি চলছে, তার আর্তস্বর শোনা যায়। হঠাৎ ঘরের মধ্যে দ্রুত পদে এসে পড়ল এলা। অতীন লাফ দিয়ে দাঁড়িয়ে উঠতে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল সে। অতীন, 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 অন্তু, অন্তু আমার, অন্তু, অন্তু, পারলাম না। এই কি কাণ্ড করলে তুমি? এই ঠিকানা কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানো না। যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। শত্রুমিত্র বিচার করবার মতো অবস্থা আমার নয়। অন্তু, 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 কতকাল তোমাকে দেখিনি বলো দেখি। কিন্তু এলি আজ তুমি যে কাজ করলে সেটা যে অবৈধ। জানি সে কথা, মানব, মানব না দুর্বলতা, তবু ভাঙব নিয়ম। অন্তু, অন্তু বলো, বলো আমি এসেছি বলে খুশি হয়েছে? বলো, বলো। খুশি, এত খুশি হয়েছি যে তার প্রমাণ করবার জন্য যে কোনো বিপদ স্বীকার করতে রাজি আছি। না না, তোমার কেন হবে বিপদ? যা হয় তা আমার হোক। অন্তু, আমি তাহলে যাই। না, কিছুতেই না, কিছুতেই না। তুমি নিয়ম ভেঙে চলে এসেছো, আমি নিয়ম ভেঙে তোমাকে ধরে রাখবো। অন্তু, দুজনে মিলে অপরাধ সব সমান করে নেওয়া যাক। নতুন বিস্ময়ের বাসন্তী রঙে একদিন দেখেছিল তোমার ওই মুখ, সে আর যুগ যুগান্তরে পিছিয়ে গেছে। এলি, আজ সেই দিনটিকে আহ্বান করা যাক এই পুরো ঘরটার মধ্যে। এসো, আর একটু কাছে এসো। অন্তু, হ্যাঁ, এখানে তোমার মেয়াদ কতদিনের? আন্দাজ করছি 24 ঘন্টা। তোমার ভবিষ্যৎ ঠিকানাটা? হুকুম নেই বলবার। মাফ করো অন্তু, আমাকে মাফ করো। যখন তোমাকে চিনতুম না, তখন তোমাকে ওই রাস্তায় দাঁড় করিয়েছি। আমি ছিটকে পড়েছি রাস্তায় অন্তরের বেগে। তুমি উপলক্ষ মাত্র। অন্তু, দোহাই তোমার, আর বাজি বকুনি বকো না। তোমার জীবিকা আমি ভাসিয়ে দিয়েছি, এ দুঃখ কখনো আমি ভুলতে পারবো না। দেখতে পাচ্ছি
তোমার জীবনের মূল গেছে ছিন্ন হয়ে। এতক্ষণে সেই মেয়ের প্রকাশ হলো যেই মেয়েটি রিয়েল। হ্যাঁ, এইটুকুতেই ধরা পড়ে দেশোদ্ধারের রঙ্গমঞ্চে তুমি তুমি রোমান্টিক। অন্তু, আমরা মেয়েরা সাংসারিক, সংসারের অকল্যাণ সইতে পারি না। আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। বলো। আমার আছে পৈতৃক বাড়ি, আরো আছে কিছু জমানো টাকা। দোহাই তোমার, বারবার দোহাই দিচ্ছি, কথা রাখো। আমার কাছে টাকা নিতে সংকোচ করো না। জানি তোমার খুব দরকার। খুব দরকার পড়লে ম্যাট্রিকুলেশনের নোট বই লেখা থেকে আরম্ভ করে কুলেগিরি পর্যন্ত খোলা আছে। আমি মানছি অন্ত, আমি মানছি আমার সমস্ত জমানো টাকা দেশের কাজে এতদিনে খরচ হয়ে ফেলা উচিত ছিল, কিন্তু উপার্জনে আমাদের সুযোগ কম হলেই সঞ্চয় আমাদের অন্ধ আসক্তি। ভীতু আমরা। ওটা তোমাদের সহজ বুদ্ধির উপদেশ। নিঃসম্বলতায় মেয়েদের স্ত্রী নষ্ট হয়। আমাদের ছোট্ট নীড়, সেখানে টুকিটাকি আমরা কিছু জমা করি, কিন্তু সে তো কেবল বাঁচবার প্রয়োজনে নয় অন্ত, ভালোবাসবার প্রয়োজনে। আমার যা কিছু সমস্তই তোমার জন্য। এই কথা যদি বুঝিয়ে দিতে পারি তাহলেই বাঁচি। কিছুতেই বুঝবো না কথাটা। আজ পর্যন্ত মেয়েরা জুগিয়েছে সেবা, পুরুষেরা জুগিয়েছে জীবিকা। তার বিপরীত ঘটলে মাথা হেঁট হয়। যে চাওয়া নিয়ে অসংকোচে তোমার কাছে হাত বাঁধতে পারি, তাকে ঠেকিয়ে দিয়ে তুমি পরের বাদ বেঁধেছ। অন্তু, একদিন ফাটা মাথা, কাটা দেহ নিয়ে পড়বো মাটিতে, তখন ভেঙে পড়া প্রাণটাকে নেবে তোমার কোলে তুলে। তোমার সঙ্গে পারে নে অন্তু, এইটুকু না চেয়ে নিতে পারলে না? বুঝতে পারো না, তোমারই সংকোচ আমাকে সংকুচিত করে। ইচ্ছে থাকতে পারে প্রবল, কিন্তু উদ্দাম ভাবে তার দাবি প্রকাশ করতে তোমার রুচিতে থাকে। বংশগত ধারণা, ছেলেবেলা থেকে রক্ত মাংস জড়ানো। বরাবর ভেবে এসেছি মেয়েদের দেহে মনে একটা সুচিতার মর্যাদা আছে। তাদের দেহের সম্মানকে সসংকোচ চিত্তে রক্ষা করা আমাদের পূর্বপুরুষগত অভ্যেস। সেদিন যে পরিবেশের মধ্যে আমার কাছে দেখা দিয়েছি, সেটা তো কোনো হায়ার ম্যাথমেটিক্স নয়, কোনো লজিক নয়। সেটা যাকে বলে মোহ। ওই ছিপছিপে ক্ষিপ্র কমল শরীরটি সেই রাঙা আলোর ভূমিকায় চিরদিন আঁকা রয়ে গেল আমার মনে। কি হলো তারপরে? তোমার ডাক শুনল কানে, কিন্তু এসে বলছি কোথায়, তোমার থেকে কত দূরে। তুমি কি জানো তার সব বিবরণ? আমাকে জানতে দাও না কেন অন্তু? বারণ মানতে হয়, শুধু কি তাই? শুধু আচ্ছা, কি হবে সব কথা বলে? এলি আরো কমে গিয়েছে। এসো এসো, আর কাছে এসো। আমার চোখ দুটো এসেছে ছুটির দরবারে তোমার কাছে। একমাত্র তোমারই কাছে আমার ছুটি। ওই যে তোমার দু এক গুচ্ছ অশিষ্ট চুল আলগা হয়ে চোখের উপর এসে পড়েছে, দ্রুত হাতে তুলে তুলে দিচ্ছ। কালো পাড় দেওয়া তসরের শাড়ি ব্রুজের কাঁধে, আঁচলটা মাথায় তুলে বিধিয়ে রাখা, চোখের ক্লান্ত ক্লেশের ছায়া, ঠোঁটে মিনতির আভাস। চারিদিকে দিনের আলো ডুবে এসেছে অস্পষ্টতায়। এই যা দেখছি, এটাই আশ্চর্য সত্য। এর মানে কি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। এই ছোট যে অপূর্ব পরিপূর্ণতাকে চারিদিকে ভ্রুকুটি করে ঘিরে আছে বড় নামওয়ালা, বড় ছায়াওয়ালা প্রকৃতি। অন্তু, এ কি বলছো অন্তু? দেবী, দেবী, সবাই দেবী তোমরা। নকল দেবীর কৃত্রিম সাজ মেয়েদের অন্য সাজের মতো পুরুষ দর্জিতকারে বানানো। দেখো অন্তু, আজ বুঝতে পারিনি যে পথ তোমার নয়, সে পথ থেকে কেন কেন তুমি জোরে করে ফিরে আসোনি। ফিরে তাহলে বলি, অনেক কথা জানতুম না, অনেক কথা ভাবিনি এই পথে প্রবেশ করবার আগে।
একে একে এমন সব ছেলেকে কাছে থেকে দেখলুম, বয়সে যারা ছোট না হলে যাদের পায়ের ধুলো নিত, তাদের চোখের সামনে কি দেখেছে, কি শুয়েছে, কি অপমান হয়েছে তাদের, এসব দুর্বিষহ কথা কোথাও কোথাও প্রকাশ হবে না। বারবার বারবার করে মনে মনে প্রতিজ্ঞা করেছি, ভয়ে হার মানবো না, পীড়নে হার মানবো না, পাথরের দেওয়ালে মাথা ঠুকে মরবো, তবু তুড়ি মেরে উপেক্ষা করবো সেই হৃদয়হীন দেওয়ালটাকে। তারপরে কি তোমার মত বদলে শোনো গেল? শোনো শোনো শোনো, আমার কথা শোনো। শক্তিমানের বিরুদ্ধে যে লড়াই করে, সে উপায়হীন হলেও সে শক্তিমানের সমকক্ষে দাঁড়ায়, তাতে তার সম্মান রক্ষা হয়। সেই সম্মানের অধিকার আমি কল্পনা করেছিলাম। দিন যতই এগোতে থাকলো, চোখের সামনে দেখা গেল অসাধারণ উচ্চ মনের ছেলে অল্পে অল্পে মনুষ্যত্ব খোয়াতে থাকলো। এ তো বড় লোকসান ছাড়া কিছু নয়। তখন ওদের ছাড়লে না কেন? তখন যে শাস্তির নিষ্ঠুর জাল সম্পূর্ণ জড়িয়ে এসেছে ওদের চারদিকে, ওদের ইতিহাস নিজে দেখলো, বুঝতে পেরেছি ওদের মর্মান্তিক বেদনা। সেই জন্যই রাগ করি আর ঘৃণাই করি, তবু বিপন্নদের ত্যাগ করতে পারিনি। মিথ্যাচরণ, নিষ্ঠা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লোভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন তাদের টেনে নিয়ে যাবে পাকের তলায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ফিরে এসো তো, হ্যাঁ, ফিরে এসো। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিল, তার ভিত তুমি ভেঙে দিয়েছ। আজ আছি ভেসে চলা ভাঙা নৌকো আঁকড়িয়ে। অন্তু, অন্তু আমাকে উদ্ধার করে নিয়ে চলো। এবং চুপ করে বসে থেকো না, বলো বলো অন্তু, একটা কথা বলো, একটা কথা বলো। অন্তু, অন্তু এখনই তুমি হুকুম করো। আমি ভাঙবো পণ, ভুল করেছি আমি, আমাকে মাফ করো। উপায় নেই। কেন উপায় নেই? নিশ্চয়ই আছে। তীর লক্ষ্য হারাতে পারে, কিন্তু তুলে ফিরতে পারে না। আমি স্বয়ংবরা। আমাকে বিয়ে করো অন্তু, আর সময় নষ্ট করতে পারবো না। গান্ধর্ব বিবাহ হোক, সহধর্মিণী করে নিয়ে যাও তোমার পথে। বিপদের পথে হলে নিয়ে যেতাম সঙ্গে, কিন্তু যেখানে যেখানে ধর্ম নষ্ট হয়েছে সেখানে তোমাকে সহধর্মিণী করতে পারবো না। আবার বলছি অন্তু, কিছু নাও আমার হাত থেকে। এই নাও, নাও আমার গলার হার। কিছুতেই না। কেন? অভিমান? হ্যাঁ, অভিমান। এমন দিন ছিল তখন যদি দিতে প্রথম গলায়, আজ দিলে পকেটে, অন্যভাবে ঘরটার মধ্যে, ভিক্ষে নেব না তোমার কাছে। তবে নাও আমাকে তোমার সঙ্গিনী করে। লোভ দেখিও না এলা, অনেকবার বলেছি আমার পথ তোমার নয়। তবে সে পথ তোমারও নয়। ফিরে এসো, ফিরে এসো। এরা পথ আমার নয়, আমি পথের। গলার ফাঁসকে গলার গয়না কেউ বলে না। অন্তু, নিশ্চয়ই যেন তুমি চলে গেলে এক মুহূর্ত আমি বাঁচব না। তুমি ছাড়া আর কেউ নেই আমার। এ কথা আজ যদি বা সন্দেহ করো, একান্ত মনে আশা করি মৃত্যুর পরে সে সন্দেহ সম্পূর্ণ ঘুচাবার একটা কোনো রাস্তা নিশ্চয়ই কোথাও আছে। আমি চলবো। আর একটু থাকো। না, কোথায় যাচ্ছ? জানি আমি তোমার সেবিকা, তোমার চরণের সেবিকা। আমার ফেলে যেও না, ছাড়ো। ফেলে যেও না। এরা ছেড়ো, এরা ছেড়ো, ছেড়ো। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। এলা মেঝের ওপর উপুর হয়ে পড়ে, তার বুকের ভেতরটা শুকিয়ে গেছে, তার চোখে জল নেই। এলা, ফিরিয়ে আনো নন্দকে। সে কথা থাক, এখানে কেন এলে? বিপদ আছে জেনেই এসেছি। তোমার বিপদের কথা কি ভাবছে? এখানকার খবর কে দিলে? বটু। তবু বুঝলে না মত? বুঝবার বুদ্ধি আমার ছিল না, প্রাণ হাঁপিয়ে উঠছিল। আমাকে মারতে পারলে এক্ষুনি মারতুম। যাও, যাও, ফিরে যাও, ট্যাক্সি আছে বাইরে। এ ঘটনার পর কত মাস কেটে গেছে।
অতীনের সঙ্গে দেখা করা স্পর্ধা আর দেখায়নি এলা। অতীনকে সে ঠেলে দিতে চায়নি নিশ্চিত বিপদের মধ্যে। এলা, এলা, অন্তু, কি চেহারা তোমার? নিশ্চয় তোমার খাওয়া হয়নি। ওকে থাক, সময় নষ্ট করো না। কেন এলে? অন্তু, কেন এলে? এরা যে তোমাকে ফলবার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাইনি। কেন এলে এই নিশ্চিত বিপদের মধ্যে? এখন উপায় কি? কেন এলুম, কেন এলুম সেই কথাটা যাবার ঠিক আগেই বলে চলে যাবো। ইতিমধ্যে যতক্ষণ পারি ওই কথাটা ভুলে থাকতে চাই। দাঁড়াও, দাঁড়াও, নিচের দরজাগুলো বন্ধ করে দিয়ে আসি। দরজাগুলো বন্ধ করে খানিক পরে ওপরে এসে অতীন বললে, এলা, এলা চলো, ছাদে চলো। নিচের তলাকার আলোর বাল্বগুলো সব খুলে নিয়েছি, ভয় পেও না, ছাদে চলো। দুজনে ছাদে এসে প্রবেশের দরজা বন্ধ করে দিলে। ভয় করছে এলি? কিসের ভয়? সমস্ত কিছু, প্রত্যেক মুহূর্তের। ভয়? ভয় তোমার জন্য অন্তু, আর কিছুর জন্য নয়। এলি, রাত্রে একলা বসে কখনো মৃত্যুর স্নিগ্ধ সুগভীর মুক্তি অনুভব করেছ, যার মধ্যে চিরকালের ক্ষমা? মৃত্যু সবচেয়ে নিশ্চিত। জীবনের সব গতি স্রোতের চরম সমুদ্র, সব সত্য মিথ্যা ভালো মন্দর নিঃশেষ সমন্বয় তার মধ্যে। Upwards, upwards, towards the peaks, towards the stars, towards the vast silence. কেন এলে? কেন এলে এমন করে বেড়া আগুনের মধ্যে? জানি জানি বাঁচবার ইচ্ছে নেই তোমার। তা যদি হয় তাহলে কটা দিন কেবলমাত্র আমাকে দাও, দাও, দাও তোমার সেবা করবার শেষ অধিকার। পায়ে পড়ে তোমার। সেবা? কি হবে সেবা? শুশ্রূষা দিয়ে তার কি করতে পারো যে মানুষ আপন সত্য হারিয়েছে? সত্য হারাও নেই অন্তু, সত্য তোমার অন্তরে আছে, অক্ষুণ্ণ হয়ে। হারিয়েছি, হারিয়েছি, হারিয়েছি। বলো না অমন কথা। আমি যে কি তা যদি জানতে পারতে, তোমার মাথা থেকে পা পর্যন্ত শিবরে হতো। স্বভাব, স্বভাবকে হত্যা করেছি, সব হত্যার চেয়ে বড় পাপ। সেই পাপে আজ আজ তোমাকে হাতে পেলেও তোমার সঙ্গে মিলতে পারবো না। পানি গ্রহণ এই হাত দিয়ে। এলি, 3 বছর আগে ছাদের উপর তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে, মনে আছে? জন্মদিনের উপহার তোমার প্রথম চুম্বন। আজ দাবি করতে এসেছি শেষ চুম্বনের। কি হলো? ভয় করছে এলা? ভয় করছে এলা? আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয়? কি যে বলো? কি না করতে পারি আমি? পড়েছি পতনের শেষ সীমায়। সেদিন সেদিন আমাদের দল অনাথা বিধবা সর্বস্ব লুট করে এনেছে। আমি আমি নিজে ভয় করি আমার মৃত আত্মার কালো ভূতটাকে। আজ তোমার ঘরে কেউ নেই। কেন? তুমি আছো। আমার হাত থেকে বাঁচাবে কে? নাই বা বাঁচাবে। তোমারই আপন মন্ডলীতে একদিন যারা ছিল এলাদি, এলাদি সব ভাই ভাই ফোঁটা দিয়েছে তাদের কপালে। প্রতি বছর তাদের মধ্যে কথা উঠেছে, তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? অনেক কথা জানো তুমি, অনেক নাম ধাম। পীড়ন করলে বেরিয়ে পড়বে। কখনোই না। একটা খবর পেয়েছি আমরা। কি খবর? আজ ভোর রাতে পুলিশ আসবে তোমাকে ধরতে। নিশ্চিত জানতাম একদিন পুলিশ আমাকে ধরতে আসছে। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি, খবর দিয়েছে পুলিশ আমাকে ধরবে। লিখেছে সে এখনো আমাকে বাঁচাতে পারে। কি উপায়? বলেছে যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে আমার জামিন হয়ে আমার দায় গ্রহণ করবে। কি জবাব দিলে তুমি? আমি সেই চিঠির উপর কেবল লিখে দিলুম পিশাচ, আর কিচ্ছু না।
খবর পেয়েছি সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তোমার সম্মতি পেলেই বাঘের সঙ্গে রফা করে তোমাকে কুমিরের গর্তে আশ্রয় দেওয়ার হিতক প্রত্যাশে উঠে পড়ে লাগবে। তার হৃদয় কোমল। অন্তু, মারো আমাকে, মারো 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 অন্তু, মারো, নিজের হাতে মারো। তার যে সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। অন্তু মারো, মারো, এবার মারো, মারো। অন্তু, অন্তু একটু ভেবো না অন্তু, আমি যে তোমার, সম্পূর্ণই তোমার অন্তু, অন্তু মরণীয় তোমার। নাও নাও নাও, আমাকে নাও, ওই নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে, দিও না। এলি যাও, এলি যাও, আমার দেহ তোমার। এলি যাও, এলি যাও, এখনই শুতে যাও, হুকুম করছি, শুতে যাও, না যাও। অন্তু, আমার রাজা, আমার দেবতা, তোমাকে কত ভালোবেসেছি অন্তু। আজ পর্যন্ত সম্পূর্ণ করে যা জানাতেও পারলাম না, সেই ভালোবাসার দোহাই, মারো 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 মারো, আমাকে মারো। এলি শোন, এলি শোনো আমার কথা, এখনই শোন। ঘুমোবার ওষুধ আছে আমার হাতে। দরকার নেই অন্তু, আমার চৈতন্যের শেষ মুহূর্ত তুমি নাও। ক্লোরোফর্ম এনেছ, দাও টাকা খেলে। আমি জেগে থেকে যাতে মরি তোমার কোলে, তাই করো করো অন্তু, অন্তু আমার আমার চুম্বন আছে, অপমান হলো অন্তু, অন্তু আমার অন্তু। এরা